প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় রাউন্ড টেবিলের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। সময়টা 1776 চৌঠা জুলাই। ফিলাডেলফিয়ার স্টেট হাউসে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাক্ষরিত হলো। সেই স্বাক্ষরিত হবার পর নতুন একটি রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আটলান্টিকের ওপারে এই স্বাক্ষর হবার পর পুরো পৃথিবী কেঁপে উঠেছিল, কারণ সেই দেশটি বর্তমানে হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী পরাশক্তির দেশ। বলছি আমেরিকার কথা। আমেরিকা 250 বছর পার করলো তাদের স্বাধীনতার। এই 250 বছরে তারা পুরো পৃথিবীর ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সব দিক থেকে নিজের গুরুত্ব, নিজের প্রভাব বিস্তার করে চলেছে। বাংলাদেশের এর প্রভাব কেমন, বাংলাদেশের বাণিজ্য চুক্তি, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার প্রভাব কীরকম, এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো মূলত আমেরিকা বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে। আপনাদের সকলকে সাথে নিয়ে আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত 4 জন অতিথি। আমরা এবারে তাদেরকে স্বাগত জানাবো। সঙ্গে রয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ, সাবেক সভাপতি অ্যামচাম অ্যান্ড ফিকি। সঙ্গে রয়েছেন ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সঙ্গে রয়েছেন সজীব ওনাসিস, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক জায়জায়দিন। এবং আমাদের সঙ্গে রয়েছেন ইরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রাউন্ড টেবিলের আয়োজনে। এবং বিষয় যেহেতু আমরা নির্ধারণ করেছি বাংলাদেশ আমেরিকা বাণিজ্য সম্পর্ক, আমরা শুরু করতে চাই সৈয়দ এরশাদ আহমেদ আপনাকে দিয়েই। আপনার কাছে জানতে চাওয়া, বাংলাদেশের বাণিজ্যে, বাংলাদেশের অর্থনীতিতে আমেরিকান প্রভাব কি বেশি এখন বিস্তার লাভ করেছে, নাকি এটা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে? আমার মনে হয় যে আসলে আমরা একটু তলিয়ে দেখি। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে অলমোস্ট $500 ট্রিলিয়ন অর্থনীতি, আর হয়তো কিছুদিন পরে আমরা $1 ট্রিলিয়ন পৌঁছে যাব। তো এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি একটু মানে রিসার্চ দেখি আর কি, রিসার্চ করি বা আমরা যদি একটু খুঁটিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা এসছে আমাদের দেশে, তার একটা ভালো অংশ আমরা আমেরিকা থেকে পেয়েছি। আমাদের এখানে এখন পর্যন্ত আনুমানিক $20 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট আছে, ফরেন ইনভেস্টমেন্ট। তার মধ্যে $4 বিলিয়ন কিন্তু হচ্ছে আমাদের ইউএস ইনভেস্টমেন্ট। তো সেদিক থেকে বলতে গেলে এখন পর্যন্ত কিন্তু 1 নম্বরে ইউএস। আপনি যদি বলেন যে আমাদের এক্সপোর্টের জন্য আমাদের সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি কোনটা, সেটা কিন্তু আমেরিকা। হ্যাঁ, অপরদিকে আমাদের সাথে আপনার রিমিটেন্স, আমরা একসময় হয়তো অনেক দেশ থেকে রিমিটেন্স পেতাম অনেক বেশি, কিন্তু এখন হয়তো আমেরিকা 3 নম্বরে বা 2-3-এ থাকছে। তো সেদিক থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি। তো ব্যবসা বাণিজ্যে যদি আপনি প্রভাব বলেন, প্রভাব বলতে গেলে যে দেশের সাথে আমাদের বেশি ব্যবসা, ডেফিনেটলি কিন্তু সেটাই আমরা মনে করি যে আমাদের ব্যবসার প্রভাবটা বেশি। কি মনে হচ্ছে না যে এটার সম্পর্ক কিংবা এটার প্রভাব একটু বেশি আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ? ব্যবসা সবসময় কিন্তু একটা ফ্লোতে যায়, তাই না? এটা হলো নদীর ঢেউয়ের মতো বা সাগরের ঢেউয়ের মতো, কখনো নিচু কখনো উঁচু, এটা থাকবে এই ব্যবসাতে। তো এখানে একটা জিনিস আপনাকে আমি বলতে পারি যে আমাদের সাথে কিন্তু 52 বছরের কিন্তু সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে, এবং এই সম্পর্ক কিন্তু দিনে দিনে কিন্তু বেড়ে গেছে। আমাদের 2022-এর দিকে আমরা মোটামুটি আমাদের বায়োলেটারাল ট্রেড হয়ে গেছিলো প্রায় $13 বিলিয়ন মতো। হ্যাঁ, যেখানে $11 বিলিয়ন মতো ছিল এক্সপোর্ট এবং $2.5 বিলিয়ন মতো ছিল ইম্পোর্ট। এখন একটু কমে গেছে, এখন হয়তো টোটাল মোটামুটি আমরা বোধহয় $11 বিলিয়ন আবার চলে এসেছি। এখন গ্লোবাল একটা রিসেশন চলছে, এটার একটা এফেক্ট পাওয়া গেছে। তো সেই কারণে হয়তো এটা হতে পারে। তবে আমার মনে হয় যে ব্যবসায়িক সম্পর্ক আমাদের সাথে যুক্তরাষ্ট্র যথেষ্ট ভালো সম্পর্ক আছে। এবং শুধু আপনি যদি মনে করেন যে টাকা দিয়ে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু না। যুক্তরাষ্ট্র থেকে আমরা যে জিনিসগুলো পাই, আজকে যে আপনি এখানে বসে আছেন, আপনি যে টেকনোলজি ইউজ করছেন, এটা কিন্তু আমেরিকান টেকনোলজি। আজকে যদি গুগল না থাকতো, আজকে যদি সিসকো না থাকতো, হ্যাঁ, আজকে যদি আপনার মেটা না থাকতো, তাহলে তো নানান দেশের টেকনোলজি আছে। আমরা যদি আমাদের কিন্তু আমেরিকার মতো কেউ তো নাই। আপনি এখন পর্যন্ত মেটাই আপনাকে লিড করছে। আপনাকে এখন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, আপনি ফেসবুক ইউজ করেন, আপনি যেটাই ইউজ করেন না কেন, আপনি মাইক্রোসফট ইউজ করছেন, সবই তো আমেরিকান টেকনোলজি। হ্যাঁ, সেটাই। সহাবস্থানটা তো ভীষণ জরুরি। আমাদের সঙ্গে যেরকম আমেরিকার সম্পর্ক, ঠিক একইভাবে আমাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা চায়না, সবার সঙ্গেই সেই সমঝোতা কিংবা সেই সহাবস্থান রেখেই আমাদের নিশ্চয়ই আমাদের দেশের এটা তো আমাদের দেশের ব্যাপার, আমাদের এটাই নীতি। আমরা প্রত্যেকটা দেশের সাথে আমরা একই অবস্থান মেনটেন করবো, এটা আমাদের ফরেন পলিসি। তো সেটা যদি আমাদের ফরেন পলিসি যদি আমরা ঠিক রাখতে পারি,
তাহলে তো এটা সমস্যা ওটা হওয়ার কথা না। আচ্ছা। তবে আমার মনে হয় কি জানেন, বাণিজ্য আর পলিটিক্সকে একসাথে না করাটাই বোধহয় ভালো। ডক্টর আশিস কুমার চক্রবর্তী, আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মাধ্যমে, এছাড়াও আরও নানান ধরনের কার্যক্রম আপনার রয়েছে। তো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কিংবা স্বাস্থ্য ব্যবস্থায় আসলে মার্কিন প্রভাব কতটুকু বা তাদের সহযোগিতা আমরা কতটুকু পাই আমাদের দেশের স্বাস্থ্য খাতকে উন্নত করতে? আমাদের হেলথ সেক্টরও কিন্তু যে আমেরিকার যে বাণিজ্যের সাথে যেমন আপনাদের জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি যে সম্প্রসারণ নিয়ে ব্যবসা রয়েছে, তেমনি কিন্তু হেলথ সেক্টরও এর সাথে যুক্ত। যেমন আমার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের যে ইসিজি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান, ক্যাথল্যাব মেশিন পর্যন্ত এগুলো কিন্তু ইউএস প্রোডাক্ট। হ্যাঁ, এখন চাইনিজ প্রোডাক্ট আছে, কোরিয়ান প্রোডাক্ট আছে, জার্মানির প্রোডাক্ট আছে, বা বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে। কিন্তু যে কথাটি আমাদের এরশাদ ভাই বললেন যে একটি লার্জেস্ট কান্ট্রি তার তার যে মার্কেট লিডারশিপে যার ভূমিকা বেশি, সুতরাং আমেরিকার একটি গুরুত্ব আছেই এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং আমরা যেটি দেখতে চাই যে এখানে যেন বাংলাদেশের উপরে ইনজাস্টিস কোনো কিছু না হয়, অযাচিত করারূপ না হয়, বাংলাদেশের যে স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে সেটি যেন বাধাগ্রস্ত না হয়। হ্যাঁ, আমেরিকা অনেক বড় একটি স্টেক হোল্ডার, তা কিন্তু এটি যেন প্রফেশনাল হয়, একদম ভূরাজনীতি হোক আর ইকোনমিক ডিলিং হোক, দুটাতেই যেন বাংলাদেশের স্বার্থ সবার আগে সংরক্ষিত হয়, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন যেমন যেটি বলা হয়েছে যে গার্মেন্টসে আমাদের কিন্তু মূল বায়ার হচ্ছে ইউএসএ, তো আমরা তেমনিভাবে আমরা হেলথ কেয়ারকে আসলে বাংলাদেশে একটি খুবই আইসোলেটেড জিনিস মনে করা হয়, শুধু অসুখ বিসুখ এরকম মনে করা হয়। কিন্তু আপনি দেখেন হেলথে কিন্তু যে ফার্মা ইন্ডাস্ট্রি আছে, ফার্মার কিন্তু অনেক বড়, এখন কিন্তু ওষুধ শিল্প বিদেশে রপ্তানি হচ্ছে। সুতরাং এখানে আমেরিকাও একটা আমাদের কিন্তু বড় রিসোর্স। তো সেইভাবে আবার আমেরিকান যে যন্ত্রপাতিগুলি, যেটির কথা বললাম, জি সহ অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে সেগুলি আমরা যেগুলি আমাদের একদম উন্নত রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ব্যবহার করছি, তার জন্য কিন্তু আমেরিকার সাথে আমাদের দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেগুলিকে জোরালো করতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু উন্নত যন্ত্রপাতির মাধ্যমে আমরা রোগ নির্ণয় এবং চিকিৎসাকেও কিন্তু আরও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পারবো। সেই বিবেচনায় যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট, তাতে এই দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এবং বাণিজ্য সম্পর্কের কিন্তু বিকল্প কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আশিস কুমার চক্রবর্তী। আমরা বিভিন্ন ধরনের স্বার্থ সুরক্ষার কথা শুনছিলাম কিংবা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আসলে বিষয়গুলোকে ব্যাখ্যা করছিলাম। বাংলাদেশ আমেরিকার যেই বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে সেটা নিয়েও তো নানান ধরনের কথাবার্তা আছে। এখন আমরা যদি চিন্তা করি বাংলাদেশের স্বার্থ কিংবা ভূরাজনৈতিক ভারসাম্যের কথাও যদি চিন্তা করি, আমাদের প্রধানতম যে অর্থনৈতিক সম্পর্ক যে দেশের সঙ্গে রয়েছে চায়না, কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এখন আবার আটলান্টিকের ওপারে আমেরিকা, এই সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে বর্তমান সরকারের জন্য এই ভূরাজনৈতিক ভারসাম্যটা রক্ষা করা খুব সহজ হবে? কি মনে হয় আপনার, সজীব বোনাসেস? ধন্যবাদ। আমেরিকার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা কিন্তু অন্যান্য দেশের চেয়ে আলাদা। আপনি একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের অনেক মানুষ আমেরিকায় বাস করে এবং পূর্ণ আপনার আমেরিকার নাগরিকদের সমান সুযোগ সুবিধা নিয়ে তারা বাস করে। এগুলো অনেক দেশেই সম্ভব না। যেমন মিডল ইস্টে আপনি ওইখানের সিটিজেনশিপ পান না, অনেক যাচ্ছে লেবার হিসেবে, বাট বাংলাদেশ এর মানুষ ওইখানে আপনার পরিবার পরিজন নিয়ে থাকতে পারছে এবং একটা উন্নত জীবনযাপন করতে পারছে তাদের মতোই। সুতরাং আমেরিকা কিন্তু একটা মুক্ত দেশ এবং আমেরিকা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমেরিকা এরকম না যে আপনি ট্রাম্প বা বর্তমান প্রশাসন ইরানে আক্রমণ করছে, এইটা আমেরিকার একটা দিক। আমেরিকা কিন্তু অন্য আবার অনেক মানে মহান দিকও আছে, যেমন গণতন্ত্র যে ওনাদের যে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক যে আপনার নির্বাচন এবং তাদের হেলথ সেক্টর বলেন বা সোশ্যাল বিভিন্ন ইয়েতে মানুষের যে নাগরিক অধিকার সেগুলি যে সমুন্নত রাখছে, তারা তাদের নাগরিকদের ব্যাপারে তারা কিন্তু সবচেয়ে অগ্রাধিকার দেয়। তাদের মানে আপনার শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, এইগুলি থেকে বাংলাদেশে শেখার আছে এবং এইখান থেকে যদি আমরা ওদের কাছ থেকে শিখতে পারি এবং সম্পর্কটা আরও উন্নত করি, এটা শুধু আমরা লাভবান হব। কারণ আমেরিকার কিন্তু আমাদের কাছ থেকে খুব একটা কিছু পাওয়ার নাই, ঠিক আছে? আছে আমাদের এখানে গ্যাস আছে বা ধরেন গার্মেন্টস,
কিন্তু এটা আমরাই আমাদের স্বার্থে সবচেয়ে বেশি গার্মেন্টস কিন্তু আমরা আমেরিকায় সেল করি, ঠিক আছে, এবং আমাদের অর্থনীতি কিন্তু অনেকটাই আমাদের চালিত হচ্ছে আমেরিকার ডলার দ্বারা, এবং সারা পৃথিবীর ইকোনমি এই ডলারের উপরে। আমরা এই যে আপনি মনে করেন যে ব্যবসা বাণিজ্য, এই যে বাজেট হলো, কোনো ব্যবসায়ীরই কিন্তু কোনো বাজেট নিয়ে চিন্তা নাই, চিন্তা যে ডলারের রেট কত, ঠিক আছে, বাড়লো না কমলো। এটা তো আমাদের জন্য আমেরিকার সাথে সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য যত সুন্দর হবে, দৃঢ় হবে, এইগুলি আপনার স্টেবল হবে। এইখানে কোনো ওই যে ফালতু সমালোচনা যে আমেরিকার সাথে আমাদের বাণিজ্য চুক্তি সব দিয়ে দিলাম, আমাদের নেতিবাচক দেখার কোনো সুযোগ নাই। কারণ এইখানে মানুষের পারসেপশনটা কি, পারসেপশনটা হচ্ছে আমাদের গত 15 বছরে ইন্ডিয়ার সাথে আমাদের আপনার সমস্ত কিছু দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। এখানে আমেরিকার সাথে কোনো এই প্রশ্ন নাই। আজকে একটা চুক্তির পরে এই চুক্তি আপনি সামনে দেখেন, রিভিউ করেন যে এটার আমরা কি ফলাফল পাচ্ছি, তারপরে কমেন্ট করেন। আপনার ইন্ডিয়ার সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলি সবই আমাদের বেশিরভাগই স্বার্থবিরোধী হয়েছে, কিন্তু আমেরিকার সাথে এখন পরীক্ষিত হয় না। সাথে যে চুক্তি হয়েছে সেটা আমাদের দেশের বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত করছে। অবশ্যই স্বার্থ সংশ্লিষ্ট আমাদের ভাবতে হবে যে নাগরিক, যতক্ষণ না আমরা এটা নেগেটিভ কিছু পাচ্ছি ততক্ষণ আমরা কেন সমালোচনা করব? কারণ আমেরিকা অনেক মানে আমাদের আমেরিকাকে ব্যবহার করার অনেক সুযোগ আছে। আমেরিকাকে যাওয়ার আমাদের অনেক বেশি প্রয়োজন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, এমনকি অন্য বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো অনুযায়ী বাংলাদেশের মানুষকে খুব সহজেই আমেরিকাতে চিকিৎসা নিতে যেতে পারে। আমেরিকার চিকিৎসার কথা তো আমি বলছি যে ওইখানে গিয়ে আপনার চিকিৎসা নিতে হবে, ওদের টেকনোলজি আমরা ইউজ করতে পারি, ওদের এক্সপার্টিস আমরা ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। আর আমেরিকায় আমরা যেটা এই মুহূর্তে আমেরিকার ভিসা নীতির ব্যাপারে আপনি দেখবেন যে ওদের খুব কড়াকড়ি আছে। আমরা যে বাণিজ্য চুক্তিটা করলাম, আমাদের তো একটা আপনার তাদের সঙ্গে ডিল বা নেগোসিয়েশন হতে পারে যে আপনারা ভিসা সিস্টেমটা লিবারেল করেন। আজকে এই যে আমাদের ভাই বোন ক্যাটাগরি বলেন বা F1 F2 অনেক ক্যাটাগরি আছে, অনেকের আপনার ভিসা 5-6 বছর 7 বছর ডিলে হয়ে গেছে। এগুলি নেগোসিয়েশন করলে আমাদের জন্য অনেক ভালো, আমাদের অর্থনীতিতে ওদের রেমিটেন্স আরও অনেক প্রভাব বেড়ে যাবে। আমেরিকার সাথে আপনি সম্পর্কটা আপনি যত ভালো করবেন আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো। আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবারে ইরফানুল হক নাহিদ, আপনার কাছে আসছি। $3.7 বিলিয়ন আমরা কিনছি বোয়িং, আমরা $15 বিলিয়ন দিয়ে কিনছি আমাদের এলপিজি, আমরা বিনিময়ে পাচ্ছি হয়তো 20-19% শুল্ক। আসলে এই সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কিংবা বাংলাদেশের অর্থনীতি কিংবা বাংলাদেশের বাণিজ্য কতটুকু সাবলীল, কতটুকু সহজ হয়ে উঠছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা চ্যানেলে দেখছেন। প্রথমে আমি যুক্তরাষ্ট্রের যে 250 বছর পূর্তি স্বাধীনতার যুক্তরাষ্ট্রের জনগণ যদি কেউ দেখে তাদেরকে শুভেচ্ছা। আসলে মৌলিক যে জায়গাটা আসলে আপনি রিলেশন মানে বাংলাদেশ আমেরিকার রিলেশনটা আসলে অনেক শক্ত একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা যেভাবে দেখেন না কেন, আপনি শুল্ক বৈষম্যের পরে যে 9টা দেশের সাথে চুক্তি আবার শিথিল করছে এবং আলাদা চুক্তি করছে, এর মধ্যে বাংলাদেশ একটা। তো আপনার আমেরিকা প্রায় 200-250-200-র মতো স্টেটের সাথে 174টা গোটা স্টেটের সাথে আমরা বাণিজ্য করে, এর মধ্যে আমাদের 9 জনের সাথে তারা এটা করছে আপনার পুনঃচুক্তি বা আপনাকে এটাকে পুনর্বিবেচনা করছে, এর মধ্যে বাংলাদেশ একটা। আমাদের মূল যে খাত আপনি দেখেন প্রায় কোটি লোক নির্ভরশীল একটা খাত, এটা হচ্ছে পোশাক, সেটার ম্যাক্সিমাম শেয়ার আমরা বিক্রি করি হচ্ছে আমেরিকাতে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন ধরুন আমরা আমদানি যে চুক্তিগুলি হয়েছে আমরা অবশ্য জানি না চুক্তিতে ডিটেলস কী আছে, মোটা দাগে কিছু বিষয় আপনি বললেন, বিমান কেনার কথা বললেন। এই চুক্তিগুলি আসলে আপনি ধরেন কোথাও না কোথাও তো আমাদের কিনতে হতো। সেখানে আমি যদি মনে করি যে আপনি ধরেন যেখানে আমার লাভ আছে বেশি, যেমন আমি 10 টাকা বেনিফিট পাচ্ছি, ওখানে যদি আমি ওই জায়গায় 2 টাকা বা 1 টাকা লসেও যদি আমি একটা জিনিস কিনি, এই অ্যাভারেজে কিন্তু আমার লাভ হলো। আপনি যদি ওইভাবে দেখেন, আমরা গ্রাম্য হিসাবে যদি ধরি, তো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক সময় কোথাও ক্ষুদ্র স্বার্থ যদি রহিত হয়, আবার বৃহৎ স্বার্থ, এক্ষেত্রে আমাদের ভবিষ্যতে আমাদের যে সম্ভাবনার যে সবচেয়ে বড় খাতটি পোশাক শিল্পটা যদি আরও বেশি সাবলীল হয় বা আরও বেশি স্ট্রং হয়, আমি এগুলো অনেক বেটার।
আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আমেরিকার সাথে আমাদের আগের একটা ধরেন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সম্পর্কটা ছিল একটু মানে হালকা, মানে আমাদের নির্ভর করতে হতো পার্শ্ববর্তী রাষ্ট্র, যেভাবে আপনি বলেন না কেন পার্শ্ববর্তী রাষ্ট্র বলতে আমরা দুইটা রাষ্ট্রই বলছি। ধরেন আমেরিকা হয় পাকিস্তানের চোখে দেখতো আমাদেরকে, অথবা ইন্ডিয়ার চোখে দেখতো আমাদের, মানে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখতো, এটা কিন্তু প্রচলিত, সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই সমসাময়িক প্রেক্ষাপটে আমেরিকা সরাসরি দেখছে, তার মানে হচ্ছে যে গ্লাসটা উঠে গেছে। তো এখানে আলোচনার অনেক সুযোগ আছে। একটা সরকার ধরেন মাত্র 4 মাস বয়স, নতুন যেটা নির্বাচিত সরকার এসেছে, সরকার তো সরকার কোনো বৈঠক হয় না এখন আনুষ্ঠানিকভাবে, তো অতীতে যা হয়েছে তো হয়েছে। আগামীতে আমার বিশ্বাস যে আমেরিকার সাথে যে বাণিজ্য যদি ঘাটতি থাকে সেটা ফিল আপ করা, বা নতুন যদি কোনো হয় আপনার পণ্যের ব্যাপারে বা কোনো আমদানি রপ্তানির ব্যাপারে হয়, আরও সুযোগ আছে, সুযোগ রয়েছে। কেন এই কারণে আমি বলি যে ধরেন অতীতের যে কোনো সময়ের চেয়ে, আপনি অতীতের 52 বছর ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে এখন বর্তমানে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্কটা অনেক বেশি গভীর, নানান কারণে, বিশেষ করে ভূরাজনৈতিক ব্যাপার। আমি তো বললাম আপনাকে যে এখন আমেরিকা সরাসরি দেখছে, তার মাঝখানে কিছু নেই, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। ইভেন তো আমার ধারণা যে আমেরিকার সরকার বা আমেরিকার জনগণ বিশ্বাস করে যে এখন আর মাঝখানে কিছু নেই। এই বিষয়টা আমার কাছে খুব ফোকাসিং মনে হচ্ছে আর কি। অনেক ধরনের কথা আমরা শুনছি। লাভ ক্ষতির সমীকরণেই যদি আমরা যাই, তাহলে পারে এই চুক্তি হোক কিংবা প্রতিরক্ষা চুক্তি হোক কিংবা আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্ক বা অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হোক, সেই সমীকরণে যদি দাঁড়া করাই, তাহলে বাংলাদেশ আসলে কোন কোন দিকে লাভবান হয়েছে সেটা পরিষ্কারভাবে আপনার কাছ থেকে একটু শুনতে চাই সৈয়দ এরশাদ আহমেদ। আমি যদি বলি, সবাই যে কথাটা বললো যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হচ্ছে 52 বছরের সম্পর্ক। বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের চীনের আগে কিন্তু আমাদেরকে তারা সমর্থন দিয়েছে, তারা রিকগনাইজ করেছে। এটা জানেন কিনা আমি জানি না। আচ্ছা, এরপরে কিন্তু বাংলাদেশের যে সহযোগিতাটা আমরা পেয়েছি, যেমন স্বাস্থ্য খাতে যদি বলেন, একসময় 70% ফান্ড আমেরিকা থেকে আসতো স্বাস্থ্য বিভাগের জন্য, এবং এখনও যে বাংলাদেশের স্বাস্থ্যতে যে টেকনোলজিটা ইউজ হচ্ছে, আপনি যদি হেলথ কেয়ারের কথা বলেন, আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে হেলথ কেয়ার নামে, তারা আমেরিকাতে প্রোডাকশন শেয়ারিং করছে। তারা মানে যে ইকুইপমেন্টগুলো এখানে বানাচ্ছে সেগুলো আমেরিকান টেকনোলজি দিয়ে এখানে বানাচ্ছে। তো আসলে কিন্তু টেকনোলজি ট্রান্সফার এবং নলেজ ট্রান্সফারে কিন্তু বাংলাদেশে আমেরিকার কাছ থেকে প্রচুর আমরা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি। এখানে আমাদের আরো পাওয়ার আছে, আমরা যত দিন দেব তত কিন্তু আমরা পাবো টেকনোলজি এবং আমার নলেজ ট্রান্সফারে। এই দুটো জিনিস কিন্তু আমরা আসলে কিন্তু আমরা লাভবান হয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি যেখানে আসলেন চুক্তির কথা বললেন, সেখানে কিন্তু চুক্তিতে কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতে হবে। যে চুক্তিটা আমি জানি না আপনি পড়েছেন কিনা, এখানে 36টা পয়েন্ট আছে। এখানে কিন্তু কতগুলো পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে যেমন আমি আপনাকে বলি, আইপিআর এর কথা বলা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আজকে আমরা কিছুদিন পরে কিন্তু আমরা কোথায় আমরা গ্র্যাজুয়েশন হব আমাদের এলডিসি থেকে, এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা হতে যাচ্ছি বাই, এখন যদি নাও হই আমরা হয়তো আর কয়েক বছরের মধ্যেই হব। তো এখন আমরা যদি আইপিআরকে ইমপ্লিমেন্ট না করতে পারি আস্তে আস্তে করে, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। সুতরাং আমাদের আইপিআর ইমপ্লিমেন্টেশনের জন্য এখন থেকে আমাদেরকে সক্রিয় হতে হবে, এটা কিন্তু চুক্তিতে আছে। আমাদের লেবার কন্ডিশন, আমরা কিন্তু ফুড এক্সপোর্ট শুরু করেছি। আপনি জানেন, আমি জানি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু লেবার কন্ডিশন এখনো কিন্তু খুব একটা ভালো না। যারা মিড লেভেলে এখানে চাকরি করে তারা কিন্তু লেবারের কোনো সংঘাতেই পড়ে না। এই জিনিসগুলো কিন্তু আসলে ওই চুক্তির মধ্যে কিন্তু আছে। তো আপনি যদি লেবার কন্ডিশনের কথা বলেন, আপনি যদি লেবার কন্ডিশন ইমপ্রুভ হয়, আপনি যদি আইপিএল ইমপ্লিমেন্ট করেন, আপনি যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার মানে লজিস্টিক্স ইমপ্রুভ করেন, যেগুলো এই কন্ডিশনে আছে, তাহলে কিন্তু একটা দেশের ক্যাপাসিটি বেড়ে যাবে। আপনার যখন ক্যাপাসিটি বেড়ে যাবে, তখন কিন্তু আপনাকে শুধু যুক্তরাষ্ট্র না, আপনি যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো দেশ থেকে ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে পারবেন। সেই ফ্রিডমটা কি আমাদের এই চুক্তিতে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই চুক্তিতে এই পয়েন্টগুলো আছে, এই কথাগুলো কিন্তু কেউ ওঠায় না, এগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এই চুক্তিতে কিন্তু রিভিউ করার স্কোপটাও আছে। এবং এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে যে যদি বাংলাদেশ চায় 3 মাসের নোটিশে এই চুক্তি বাতিল করতে পারবে। তো এই চুক্তি যদি বাংলাদেশের ফেভারে নাই যেত, তাহলে তো বাংলাদেশ 3 মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করতে পারে। কিন্তু যেহেতু এটা ফেভারে আছে, এটাকে ডেফিনেটলি গভর্নমেন্ট রিভিউ করেছে, একটা কনসিকোয়েন্স থাকবে। আমি তো মনে করি এটা গভর্নমেন্ট দেখেছে, রিভিউ করেছে, করে ডেফিনেটলি বুঝতে পারছে যে না, এই মুহূর্তে কিন্তু আমাদের এই চুক্তিতে যাওয়ার দরকার। আর বাংলাদেশের সাথে কিন্তু আরেকটা এগ্রিমেন্ট আছে আমাদের আমেরিকার সাথে, হচ্ছে টিকফা, যেটা আপনি জানেন মধ্যে যে বাইলেটারাল একটা মোটামুটি একটা বৈঠক হয়। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের একটা বড় প্ল্যাটফর্ম, কিন্তু এইখান থেকে কিন্তু আমরা আলোচনা অনেক কিছু করতে পারি।
অনেকগুলো জিনিস আছে যেটা উনি বললেন যে আমরা আলোচনা করে কিন্তু আমরা আদায় করতে পারি। আমরা আলোচনার দরজাটা খোলা রাখতে চাই এবং আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের মিস ইন্টারপ্রিটেড তথ্য কিংবা যে কোনো বিষয় আমরা পরিষ্কার করতে চাই সাধারণ জনগণের সামনে। এবারে ডক্টর আশিস কুমার চক্রবর্তী, আবারও আসছি আপনার কাছে। আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম এবং সেখানে আমেরিকান প্রভাব কিংবা তাদের সহযোগিতার বিষয়গুলো আনছিলাম। আসলে চিকিৎসার কথা বলি বা যে কোনো ফান্ডামেন্টাল রাইটসের কথাই যদি বলি, সেক্ষেত্রে তো অবশ্যই আমেরিকা আমাদের দেশের তুলনায় অনেক বেশি এগিয়ে। বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে বা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নীতকরণে আসলে আমাদের কি কি করা উচিত বা কোন কোন দিকে আমরা আমেরিকার চাইতে পিছিয়ে আছি? আমেরিকার সাথে যদি বাংলাদেশকে আমি তুলনা করি তাহলে সেটি অনেক বড় একটি বিতর্ক সৃষ্টি হবে। আমরা বরং আমেরিকার ভালো জিনিসগুলিতে তো অবশ্যই ফলো করতে পারি এবং অনুকরণ দুটোই করব। আপনাকে একটি ভালো খবর দেই, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু হৃদরোগ চিকিৎসায় গর্ব করে। 2 দশক আগেও কিন্তু একটি এনজিওগ্রাম করতে মানুষকে পার্শ্ববর্তী দেশ কমপক্ষে ভারতে যেতে হতো। এখন বাংলাদেশে আপনি শুনলে খুশি হবেন যে অ্যাটলিস্ট মোর দেন অর্ধ শতাধিক কিন্তু ফুল কার্ডিয়াক সেন্টার আছে, ইনক্লুডিং আওয়ার ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, যেখানে মধ্যরাতে ভোররাতে প্রাইমারি পিসিআই হয়। এবং আমেরিকার সাথে যে বিষয়টি, যে আমেরিকার যে কথাটি বলেছে যে নলেজ শেয়ারিং, ট্রেনিং, এই প্রোগ্রাম, আমরা যে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার প্রোটোকল ইউজ করি, এটা কিন্তু যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রোটোকল। এবং আপনি শুনলে খুশি হবেন যে বাংলাদেশে মধ্যরাতে ভোররাতে প্রাইমারি পিসিআই হয়, অর্থাৎ হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক তাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে আমরা যে কালপ্রিট ব্লাড ভেসেল আছে, ব্লক আছে, সেটি থেকে রিং পরিয়ে দিয়ে এবং মানুষ বেঁচে যায়। এটি আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যদি এই মুহূর্তে হার্ট অ্যাটাক হয়, তাকে যে সাপোর্টটি দিবে, আমরা আমেরিকার যে হার্ট অ্যাসোসিয়েশনের কল্যাণে কিন্তু বাংলাদেশে এই সেম প্রোটোকল প্রচলিত হচ্ছে এবং আমরা একই রকম চিকিৎসা দিচ্ছি মানুষকে। সুতরাং এটি কিন্তু একটি ব্লেসিংস। এবং সেই তথ্য প্রযুক্তির যে বিনিময়, আমরা যে উন্নত দেশ থেকে আমরা প্রায়শই দেখবেন যে ডাক্তাররা বিভিন্ন ট্রেনিংয়ে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, ইংল্যান্ড যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে বা পৃথিবীর অন্যান্য দেশে যাচ্ছে, এগুলি কিন্তু নলেজ ট্রান্সফার। সুতরাং শুধুমাত্র বাণিজ্য চুক্তি, বাণিজ্য ঘাটতি পূরণ কিংবা আমেরিকা বড় ভাই তার শাসন আমরা সহ্য করব, বিষয়গুলি এরকম না। কিন্তু মানে প্রত্যেকটা জিনিসই রেসিপ্রোকাল। তো আমি মনে করি যে হেলথ সেক্টরে ওই আপনি যে প্রশ্নটি করছিলেন যে বাংলাদেশ থেকে মানুষের কি সামর্থ্য আছে কি না ওই দেশে গিয়ে চিকিৎসা করার, যার সামর্থ্য আছে তিনি তো আমেরিকা যাচ্ছে। আমরা বাংলাদেশে 3 লাখ টাকা বাইপাস করতেছি, এই বাইপাস সার্জারি গিয়ে আমেরিকাতে 1 কোটি টাকা খরচ করে করছে। আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে চালু করার কথা ভাবছি, যেটি হয়তো কয়েক লাখ টাকায় সম্ভব হবে। সেটি হচ্ছে নির্দিষ্ট অর্থনৈতিক শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ না। না, সেটি তো এখনকার কথা বলছেন আপনি, যেহেতু এই সার্ভিসগুলি বাংলাদেশে নাই। যেমন অঙ্গ প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন কিন্তু বাংলাদেশে একটা সময় সাংঘাতিক রিজিড একটা অবস্থানে ছিল, আইনগুলি অত্যন্ত হার্ড অ্যান্ড ফাস্ট ছিল, যার ফলে আমরা চাইলেও করতে পারতাম না। যে কোনো ছোট ছোট ট্রান্সপ্ল্যান্টেশনেও কিন্তু মানুষ বিদেশ যেত। এখন দেখেন আপনি বোন মেরু, বোন জয়েন্টস, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন পর্যন্ত বাংলাদেশে হচ্ছে, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন অল্প অল্প করে হচ্ছে। আমরা কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বেসরকারি খাতে কাজ করে যাচ্ছি। এই প্রযুক্তিগুলি কিন্তু উন্নত বিশ্ব থেকে এসে আমরা সাহস করছি যে তাদের কাছ থেকে শিখেই কিন্তু আমরা বাংলাদেশে এগুলি চালু করবো এদেশের মানুষের কল্যাণে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে এই দেশের সাধারণ জনগোষ্ঠীর পক্ষে আমেরিকা, ইংল্যান্ড গিয়ে এইসব চিকিৎসা নেওয়া সম্ভব না। বাট ওই প্রযুক্তিকে ব্যবহার করে, ওই নলেজটাকে আহরণ করে, ওইখান থেকে আমাদের ডাক্তার নার্সকে ট্রেনিং প্রাপ্ত করে সেই নলেজটাকে বাংলাদেশে অ্যাপ্লাই করব এদেশের মানুষের মতো করে কাস্টমাইজ করে। সুতরাং এটিও কিন্তু একটি দ্বিপাক্ষিক রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউএসএ। এবং আপনি দেখেন বাংলাদেশে যে একটি আমি যদি একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাই, যে ইউএস বাংলা যে এয়ারলাইন্সটি রয়েছে, এটিও দেখেন বাংলাদেশের বেসরকারি বেসরকারি খাতে কিন্তু একটা বিশাল মাইল ফলক। আমি সেদিন চট্টগ্রাম গেলাম একটি কাজে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় বাস স্ট্যান্ডে বোধহয় এত মানুষ থাকে না, যে ডোমেস্টিক এয়ারলাইন্সে যে এত মানুষ। সুতরাং এটিও কিন্তু এই ইউএসের সাথে বাংলাদেশের একটি সম্পর্কের একটি সুফল বলে আমি মনে করি। আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা এবারে সজীবন আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে আজকের বিষয়ের সাথে যেটি
সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ আমেরিকার বাণিজ্য সম্পর্ক, এটা নিয়ে কথা বলছি। আমেরিকার সাথে সম্পর্ক ভালো হলে অবশ্যই সেটা ইতিবাচক এবং অবশ্যই সেটা আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের দেশের সাথে আমেরিকার সম্পর্ক বা ঘনিষ্ঠতা যদি বৃদ্ধি পায় বা আরও বেশি গাঢ় হলে, সেক্ষেত্রে কি পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা আমাদের চায়না বা আরও যে সুপার পাওয়ার কান্ট্রিজগুলো রয়েছে, রাশিয়ার কথাও যদি বলি, তাদের সঙ্গে কি সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি হবে কিনা, সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে বর্তমান গভর্নমেন্ট আসার পরে বিএনপি গভর্নমেন্ট একটা বলেছে বাংলাদেশ প্রথম নীতি, ঠিক আছে। এখন এইটাতে গভর্নমেন্ট তো মাত্র 4 মাসের কিছু সময়, কিন্তু আমার মনে হয় যে তারা এটা ব্যালেন্স করে চলতে পারছে সুন্দরভাবে, কারণ তারা যে চীন চায়না সফর করলো এটা কিন্তু খুবই সাকসেসফুল। এটা নিয়ে কিন্তু আমেরিকা কোনো উষ্মা প্রকাশ করে নাই, এবং আবার ইন্ডিয়া কিন্তু মেনে নিয়েছে। ইন্ডিয়া এর তিস্তা নিয়ে কিছু তাদের মানে রিজার্ভেশন বললেও তারা কিন্তু ওইভাবে করে কোনো প্রোটেস্ট করে নাই। তার মানে বাংলাদেশ এখন পর্যন্ত ঠিক লাইনে আছে। আর আমেরিকা আপনার যে ওই চুক্তি করার সময় আমেরিকা বিরাট ক্ষমতাধর দেশ, মানে ভয় পাওয়ার কিছু নেই। আমেরিকা কিন্তু ক্ষমতাধর দেশ না। আপনি এই যে ইরান যুদ্ধে বোঝা গেল যে আমেরিকা কী ক্ষমতাধর দেশ, ঠিক আছে। ইন্ডিয়ার মানে ইরানের কাছ থেকে সরে আসার জন্য চায়নার সাহায্য চেতে ট্রাম্পকে চায়নায় আসতে হয়েছে। পাকিস্তান ছিল না, বুঝতে পারছেন, এবং পাকিস্তানও এর মধ্যে নেগোসিয়েশন করেছে। এখন বাংলাদেশের আপনার যেটা নীতি, বাংলাদেশ প্রথম নীতি, এখানে ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথে থাকবে, চীনের সাথে থাকবে, আমেরিকার সাথে থাকবে। আমরা যেই স্বার্থ যেখানে পাবো আমাদের কাজে লাগাবো, কারোর সাথে সম্পর্ক নষ্ট করব না। কারণ আমরা এদের সবার চেয়ে কিন্তু অপেক্ষাকৃত কম উন্নয়নশীল দেশ, সুতরাং আমরা তাদের কাছ থেকে নিব আমাদের সুবিধা মতো, আমাদের স্বার্থে, এবং তাদেরকে কনভিন্স করব যে তোমাদের চেয়ে তো আমরা ব্যাকওয়ার্ড পজিশনে আছি, তো তোমাদেরকে ছাড় দিতে হবে, কারো গোলামি করে না। এই যে আপনি আমেরিকার যে চুক্তি নিয়ে বলছেন যে এটা সব দিয়ে দেওয়া হলো, এই বিষয়ে বাম কিছু রাজনীতিবিদরা তো একদম রাস্তায় নেমে গেছে, তাদের তো কোনো কাজ নাই। তাদের তো ওই যে সাম্রাজ্যবাদী ওই মাথায় ঢুকে আছে, যে সাম্রাজ্যবাদী সব জায়গায় পতন হয়ে গেছে, ওইটা আর নাই। মানে আমি এইসব বাম দলের লোকদেরকে, এই যে আপনার ইসলামের যে আপনার কিছু ক্যারেক্টার আছে না, রাজ্জাক কি আজারি, তারপরে আহমদুল্লাহ, এদের আলাদা মনে করেন এইসব বাম নেতাদের। ওনারাও একটা জায়গায় স্ট্রিক্ট হয়ে আছে, বাইরে বেরোতে পারে না। আর বাম নেতারা এই যে আমেরিকার সাথে চুক্তি সব দিয়ে দিল, আমাদের মনে স্বাধীনতা চলে গেল। এই স্বাধীনতা এত ঠুমকো জিনিস না। এটা বর্তমান সরকার যে বাংলাদেশ প্রথম নীতি, এটা আমরা দেখি তারা কিভাবে এটা আগায়। আর আপনি যে প্লেনের কথা বারে বারে বলছেন যে প্লেন কেনা হয়েছে, প্লেন আপনার বোয়িং এমন একটা কোম্পানি যেখানে কেউ কমিশন দিতে পারে না, এই জন্য বোয়িং থেকে কেউ প্লেন কিনতে চায় না। আপনার এরশাদ বলেন, তারপরে আপনার আওয়ামী লীগ বলেন, তার বোয়িং ক্ষেত্রে নেসেসিটিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে। আমাদের তো আরো বোয়িং দরকার। আপনার বিভিন্ন আপনার এয়ারলাইন্স আমাদের বসে আছে, আমাদের আমাদের ফরেন কারেন্সি আমরা ঠিকমতো অপারেট করতে পারছি না। আপনি আমেরিকার সাথে, নিউ ইয়র্কের সাথে বাংলাদেশ বলেন, বা লন্ডন থেকে বলেন, বা এই যে আপনার বিদেশে যে কোনো মিডল ইস্টে অনেক কিছু আমাদের এখন বাইরের এয়ারলাইন্সের উপর নির্ভর করতে হয় যাওয়ার জন্যে। আমরা যদি এটা আজকে আপনাদের নাই, ওই ব্রিটিশ এয়ারও যে এই দেশে নাই, আমরা যদি নিজেদের প্লেন এইখানে বেশি আনতে পারি, আমাদের যদি ব্যবসাটা বাড়াতে পারি, আর আমরা বোয়িংটা কিনছি, আপনাকে তো বললাম ওই পয়েন্টটা হচ্ছে যে বোয়িং থেকে আপনি কমিশন নিতে পারেন না। আপনি আওয়ামী লীগ বা এরশাদ তারা এয়ারবাস কেন নেয়? কমিশন খাওয়ার জন্য। বোয়িং কমিশন দেয় না। একটা জিনিস, বোয়িং যে আপনি আজকে অর্ডার দিয়েছেন, আপনি পাচ্ছেন কবে? আরো পরে, অনেক পরে। কারণ বোয়িং এর কিন্তু শুধু শুধু বিমান না, পৃথিবীর প্রত্যেকটা এয়ারলাইন্স কিন্তু বোয়িং অর্ডার দিয়ে রেখেছে। কারণ এই অর্ডারগুলো কিন্তু ক্রমাগতভাবে তারা আস্তে আস্তে করে দেবে। আমরা 2030-এ পাবো 4টা, 36-এ পাবো আরো। তো আমাদের মানে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। আর আপনাকে প্রধান কারণটা, আপনি তো মূলে যেতে হবে যে
আমার স্বার্থটা রক্ষিত হচ্ছে কিনা। এখন আপনি তো প্লেনটা কিনতে হলে আর এক জায়গা থেকে কিনবেন, ওর বদলে যদি আর এক জায়গা থেকে আপনি বেটার অপশন থাকে, বেটার এখানে কি তাহলে কোনো কমিশন নেই? আমি যতদূর জানি বোয়িং ওইভাবে কমিশন দেয় না, তাই জন্য বোয়িং এর কাছে অনেকে যায় না। ঠিক আছে। এটা গভর্নমেন্টই মানে আপনার চয়েস করে যে বোয়িং বাদ দিয়ে যেন বড় ধরনের একটা টাকা সরাতে পারে। আপনি আওয়ামী লীগ বলেন, এরশাদ বলেন, তারা এই যে এটিপি কিনেছিল, আপনার মনে আছে মনে হয় যে এরশাদ, হিউজ আপনার কমিশন নিয়ে, এবং ম্যাডাম 91 সালে এসে বলল যে এটা জাস্ট ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছে যে এই আপনার চুক্তি বাদ। কারণ এত বাংলাদেশে ক্ষতি করে কমিশন নিয়ে কেনা হয়েছিল, মাত্র 2টা মনে ডেলিভারি দিয়েছিল, পরে ম্যাডাম খালেদা যে ওইটা নেয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে সজীবন আসিস। আমরা সব শেষে জানতে চাইবো ইরফানুল হক নাহিদ আপনার কাছে, আমরা অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, কথা বললাম, অনেক বিষয় উঠে এসেছে, অনেক বিষয় খানিকটা পরিষ্কারও হয়েছে আমাদের দর্শকদের কাছে আশা করছি। সবশেষে আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশ আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে আপনার প্রত্যাশা কি? না, বাণিজ্য সম্পর্ক এর আগে আমি অনেকটা বলেছি। বাণিজ্য সম্পর্কটা হচ্ছে কি, আপনার ধরেন দুই দেশের স্বার্থ রক্ষা করে করতে হয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা মেনটেন করতে হয়। আপনি ধরেন হচ্ছে যে আপনি ধরেন যে প্রোডাক্ট, ধরেন চায়না বা ইন্ডিয়া, আমাদের সাথে যারা বাণিজ্যিকভাবে সম্পর্কিত, এবং আমেরিকা, এখন আপনি ধরেন মেডিকেল ইকুইপমেন্ট, যেটা দাদা বললেন, আপনি মেডিকেল ইকুইপমেন্টে কিন্তু আপনি বাছাই করবেন সবসময় আমেরিকাকে, যেটাই করা হয়, মানে যারাই ইম্পোর্ট করে বা যারাই আনে, কারণ এখানে একটা ব্র্যান্ড ইমেজ আছে, মানে আপনার একটা আস্থার জায়গা আছে। চাইনাতে আপনি একই জিনিস ধরেন একটা মোবাইলই আপনি 10 কম করতে পারবেন, কিন্তু আমেরিকাতে সম্ভব না। আমেরিকাতে আপনি যে কোয়ালিটি থাকে একটা কোয়ালিটি রাখে, আর কোয়ালিটি হেরফের করে না। এই যে ইমেজ বা এই যে মানে তাদের নিজস্বতা, একটা স্বকীয়তা আলাদা, এটার কারণে কিন্তু আমেরিকার উপর অনেক অনেক বিষয়ে ডিপেন্ড করতে হয়। আপনি প্রযুক্তি, যেটা ভাই বললেন, যে ধরেন তথ্য প্রযুক্তি তো আমেরিকার মডেল এখন পুরো ওয়ার্ল্ডের। ধরুন আপনি হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা এখানে 4 জনে ইউজ করি, ম্যাটার বাইরে কিন্তু আমরা যেতে পারছি না, বিকল্প অনেকগুলি হচ্ছে, কিন্তু ওইটার বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। সুতরাং এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলি আসলে কোনো অপশন থাকে না। হ্যাঁ, তাই বলে এমনি না যে আমরা চায়নার সাথে বাণিজ্য করবো না, চায়নার সাথে যেগুলি করার এগুলি হচ্ছে। আমাদের এখানে ক্রয় ক্ষমতা যাদের কম, যাদের যেগুলি প্রোডাক্ট দরকার, এগুলি ওরা করবে, চায়নার সাথে করবে, ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্য আছে, এগুলি হবে। বাট যেটা আমাদের ইয়ের সাথে করা উচিত, আপনার ধরেন আমেরিকার সাথে করা উচিত, ওগুলি আমেরিকার সাথে করা উচিত আমি মনে করি। সেক্ষেত্রে দাম, আপনি ব্র্যান্ড শপ, আপনি একই শার্ট যদি আপনি একটা ব্র্যান্ড শপ থেকে কিনেন, এটা যেমন দাম 500 টাকা বেশি হয়, আপনি নর্মাল একটা দোকান থেকে কিনলে কম হয়, কারণ ওখানে কোয়ালিটিটা এনশিওর করে না। কিন্তু ব্র্যান্ড শপে কিন্তু আমরা এনশিওর করি। আমি সেই সেন্সে বলি যে আমেরিকার সাথে যদি বাণিজ্যের যদি দাম মূল্যে যদি হেরফের হয় বা কম বেশি হয়, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য। আর সেকেন্ড থিং আমি যেটা বলছিলাম, যে ধরেন একটা জিনিস আমি যেটা সরকারের আশেপাশে থেকে যেটা পর্যবেক্ষণ করেছি, কিছু বেসিক বিষয় আছে, ধরেন গম, ডাল, কিছু কৃষি প্রোডাক্ট আছে যেগুলি গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 4 বছর আমেরিকার সাথে একটা জিরোজি করেছে, এটা কিন্তু এফেক্ট করেছে বেশি। এরা যারা মানে আমাদের এখানে এক্সপোর্ট করে, ধরেন ইন্ডিয়া বা আরও যে ইন্দোনেশিয়া, যারা এই বিষয় জিনিসগুলো এক্সপোর্ট করে, ওদের লোকজন, ওদের মানে ওদের সাথে আগে যারা ব্যবসা করতেন, বা এরা এইগুলোকে বেশি উচ্চারিত করছে যে আমাদের এইগুলো। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, আমেরিকা যদি আমাদের পোশাক শিল্পটাকে ইম্পোর্ট বন্ধ করে দেয়, ওদের কোনো কিছু যাবে আসবে না, কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তো এই ক্ষেত্রে ধরেন বড় কিছু স্বার্থ, মানে ওদের কিছু যাবে আসবে না, বিষয়টাকে পুরোপুরি শুধু আমাদের স্বার্থ আমি মনে করি তাই। কারণ হচ্ছে কি, আপনি দেখেন 52 বছরে আপনি দেখেন, ভাই তো বলেন যে শুরুতে কিন্তু আমাদেরকে আসলে ধরেন আমাদের বিনিয়োগের কারা করেছে বিনিয়োগ, আপনি 52 বছর যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে আমেরিকাই করেছে। এখন অনেকে জাপান হয়েছে, আমাদের চীন হয়েছে, আমাদের ইন্ডিয়া হয়েছে, কিন্তু শুরুটা কিন্তু ওনারা করেছে, এবং ওনাদের দেখানোর পথে কিন্তু অন্যরা পরে এসেছে। আমি তো বললামই আগে, আপনি যে প্রোডাক্টটা আপনার আমেরিকাতে আনা দরকার, ওটা আমেরিকাতে আনতে হবে। তাই বলে আমি চায়না এবং ইন্ডিয়াকে মিসলিড করছি না। আমি চায়না এবং ইন্ডিয়াকে আমার যেসব প্রোডাক্টগুলি আবার চায়না এবং ইন্ডিয়ার সাথে যায়, ওগুলি আনতে হবে। কারণ আমাদের দেশের মানুষের যে আমাদের 18 কোটি মানুষ, সবার ক্রয় ক্ষমতা বা সবার নিড একরকম না, যার যেটা নিড যদি প্রয়োজন হয় ওভাবে আনবে আর কি। আমি মনে করি সেক্ষেত্রে চুক্তিতে যাই থাকুক না কেন, আবার ওই যে একটা কন্ডিশন আছে যে আপনি 3 মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবেন। যখন কোনো বাতিল করার যখন আপনার সুযোগ থাকবে, তখন আমরা ধরে নিতে হবে যে এটা একটা সামঞ্জস্যপূর্ণ চুক্তি। আমি মনে করি যে এটা অসামঞ্জস্যপূর্ণ চুক্তি না। অনেক ধন্যবাদ আপনাকে ইরফানুল হক নাহিদ। আমরা আজকে কথা বলছিলাম বাংলাদেশ আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং আমাদের দেশের বাণিজ্য, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে যে কোনো ধরনের চুক্তি, যে কোনো ধরনের বাণিজ্য সম্পাদিত হবে বহির্বিশ্বে, বিশ্ববাজারে। আমরা একটি সুস্থ, স্বাভাবিক এবং একটি সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি চাই আমাদের দেশের জন্য, যেটি ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের দেশের সাধারণ মানুষদের
মুহূর্তের উপর। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের আয়োজনে আমাদের রাউন্ড টেবিলের সঙ্গে থাকবার জন্য। আপনাদের সাথে ছিলাম আমি ইফাত রাইরা। পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।